শুরু হচ্ছে বনজ। অন্ধকার করিডোরের একদিকে দেওয়ালের দিকে পিঠ চেপে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো মেজর দিনকা। পুরো টিমটা শেষ 15 মিনিটে উঠে এসেছে বিল্ডিংটার 1 তলা থেকে 4 তলায়। মিশনটা শুরু হয়েছিল হারাধনের 20 জন ছেলে মেয়েকে নিয়ে, আর এই মুহূর্তে উল্টো দিকের দেওয়ালে হেলান দিয়ে বসে থাকা জেনারেল বুগেতি আর নিজেকে বাদ দিলে আর বাকি রইল 3। ওদের সিঁড়ি দিয়ে উঠে আসার পথে ধাপে ধাপে ছড়িয়ে ছিটিয়ে আছে 15 জন সশস্ত্র অফিসারের লাশ, আর তাদের আশেপাশে ছড়িয়ে রয়েছে আরও কতকগুলো প্রাণীর মৃতদেহ। কিন্তু ওদের প্রাণী কি বলা যায়? উদ্ভিদ, জীব, বায়োলজি বইয়ে পড়া ট্যাক্সোনমির সব কটা পৃষ্ঠা মনে মনে উল্টেও ওরা যে ঠিক কী সেটা কোনো দিন উত্তর পায়নি দিনকা। সিঁড়িতে ছড়িয়ে থাকা নরকটার কথা মনে পড়তেই শিরদাঁড়ার উপর দিয়ে একটা বরফের আঙুল বুলিয়ে দিয়ে গেল কেউ। উল্টো দিকে বসা জেনারেল বুগেটির দিকে অবাক হয়ে কিছুক্ষণ দেখল দিনকা। ইস্পাতের থেকেও শক্ত এই মহিলার স্নায়ু। এই অবস্থাতেও বসে বসে মজ করে টান দিচ্ছেন চুরুটে। এপাশে ওপাশে ঘাড় ঘুরিয়ে বাকিদের দিকে দেখে নিল দিনকা। বাকি 3 জনের মধ্যে একজন বুগেতির টিমের জিকান, বাকি 2 জনকে চেনে না সে। এরা এসেছে এই পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে। অবশ্য আজকে পৃথিবী বলতে যেটা বোঝায় তাতে আর কোনো দেশ বা মহাদেশ নেই, আছে খালি 3টে ভাগ, মানে 3টে আর্থ সেক্টর। সেখান থেকেই বাছাই করা অফিসারদের নিয়ে তৈরি হয়েছে ওদের দলটা এই নির্দিষ্ট মিশনের জন্য। সে নিজে আর্থ সেক্টর 2 এর কমান্ডার ইনচার্জ, বুগেতি আর্থ সেক্টর 1 এর, বাকি সবাই কোনো না কোনো সেক্টরের উচ্চপদস্থ অফিসার। কিন্তু এই মুহূর্তে সবার একই অবস্থা। হাঁপড়ের মতো নিঃশ্বাস পড়ছে প্রত্যেকে, ভয়ে উত্তেজনায় কাঁপছে ঠক ঠক করে। আর ইউনিফর্মের অধিকাংশই ভিজে আছে একরকম সবুজ ঘন তরলে। শেষ কিছুক্ষণ যে ভয়াবহতা অতিক্রম করে এসেছে তারা, তারই ছাপ। হঠাৎ নড়ে চড়ে বসলেন জেনারেল। দেওয়ালের গায়ে কান চেপে ধরে কি যেন একটা শুনলেন মন দিয়ে। তারপর ফিসফিসে শান্ত গলায় তার উদ্দেশ্যে বললেন, মেজর, একটু শোনো তো। কথাটা শুনে একইভাবে কান ঠেকালো দিনকা তার পেছনের দেওয়ালে। রাত্রির সাময়িক নিস্তব্ধতা আর তা কেটে বারবার দূর থেকে ভেসে আসা কিছু সাইরেনের আওয়াজ ছাড়া কিছুই কানে এলো না প্রথমে। কিন্তু একটু মন দিয়ে শুনতেই কানে এলো আওয়াজটা। আতঙ্কে হৃৎপিণ্ডের কয়েকটা লাভ ডুব তালগোল পাকিয়ে গেল দিনকার। দেওয়ালের ওপারে, না ঠিক দেওয়ালের ভেতরে যেন চড়চড় শব্দে শিরা উপশিরার মতো ছড়িয়ে পড়ছে কিছু। শোনা যাচ্ছে খুব হালকা ক্ষীণ প্রাণের স্পন্দন, ধপ ধপ ধপ। দিনকা জানে আওয়াজটা, এর আগেও সে শুনেছে। আতঙ্কে চাপা গলায় ঝিঁচিয়ে উঠল দিনকার পাশে বসা ছেলেটা। একটা আঙুল তুলে আছে জেনারেলের পাশে বসা জিকানের দিকে। হাঁপাচ্ছে জিকান, একটা হাত দিয়ে চেপে রেখেছে কাঁধের কাছটা। অন্ধকারে দেখা যাচ্ছে না কিছু ভালো করে। হাতের টর্চটা জ্বালিয়ে ওর দিকে ঘোরাতেই আতঙ্কে কাঠ হয়ে গেল দিনকার গলা। আঘাতটা লেগেছে জিকানের ডান কাঁধে। উপরে উঠে আসার সময় কোনোভাবে ওই প্রাণীগুলো জখম করেছে তাকে। এই আঘাতের ফল দিনকারা জানে। শেষ 16 বছর ধরে দেখে আসছে ওরা। তীক্ষ্ণ টর্চের আলোয় 4 জোড়া চোখ অবাক হয়ে দেখতে লাগলো সামনের ভয়ঙ্কর দৃশ্যটা। সারা গায়ের চামড়া কাঠের মতো শক্ত হয়ে এসেছে জিকানের।
সরু সরু সুতোর মতো ডালপালা বেরিয়ে আসছে ওই ক্ষতস্থান দিয়ে, ঢেকে দিচ্ছে ওর ডান হাত। আর বেরিয়ে আসছে, না, রক্ত না, সেই ঘন সবুজ তরল। দিনকা টর্চের আলোটা ওর মুখের ওপর ফেলতেই লক্ষ্য করলো মুখের কালো চামড়াটা ইতিমধ্যে ঢেকে গেছে একটা সবুজ আস্তরণে। ঠোঁট দুটো যেন কেউ সেলাই করে দিচ্ছে তামার তারের মতো শক্ত লতা পাতা দিয়ে। শুধু গলা দিয়ে বেরিয়ে আসছে একটা নিঃশব্দ আর্তনাদ, আর আতঙ্কে বিস্ফারিত চোখ দুটোর সাদা অংশটুকুকে ঢেকে দিচ্ছে নিকষ কালো অন্ধকার। ডিঙ্কারা জানে ওদের কি করতে হবে এখন, না হলে এখান থেকে বেঁচে বেরোনো ওদের কারুর পক্ষেই সম্ভব নয়। এর আগেও এই কাজ বহুবার করেছে ওরা। উঠে দাঁড়ালেন বুকেদি, স্থির দৃষ্টিতে জিকেনের কালো মনির দিকে তাকিয়ে হাতের ছুরিটা আমূল বিঁধে দিলেন বুকের বাম দিকে। কোনো চিৎকার, কোনো আকুতি বেরোলো না জিকেনের গলা দিয়ে, শুধু একটা অস্ফুট গোঙানি ছাড়া। তারপর নিথর দেহটা লুটিয়ে পড়ল জেনারেলের পায়ের কাছে। অন্যদিকে চোখ ফিরিয়ে নিল দিনকা। জানলা দিয়ে তাকিয়ে থাকলো দূরের কালো পিচ ঢালা আকাশ আর কালো কাপড়ে মোড়া শহরটার দিকে। আজ আর এই শহরে কোনো আলো জ্বলে না, আলো দেখার মতো কেউ থাকেও না। শুধু একটানা বেজে চলে সাইরেনের কান ফাটা চিৎকার, মৃত্যুর সংকেত। ওই আওয়াজ কানে যাওয়া মানে সে পথে মানুষের পা ফেলা নিষেধ। সে পথ জুড়ে স্থির সচেতন পায়ে শুধু পাহারা দিয়ে চলেছে মৃত্যুর প্রহরীরা, সেই ভয়ঙ্কর প্রাণীগুলো। 16 বছর আগে প্রথম এই জীবগুলোকে দেখতে পায় ওরা। তারপর সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে এই বিষাক্ত কীটের দল, ছোঁয়াচে রোগের মতো। বিজ্ঞানীরা নানান পরীক্ষা করেও কেউ কিচ্ছু জানতে পারেননি এদের সম্বন্ধে, এই রোগ সম্বন্ধে। বিভিন্ন সেক্টরের মানুষের কাছে এই ভয়াবহ জীবগুলো পরিচিত বিভিন্ন দাঁতে দাঁত চেপে সাপের মতো হিস হিসে গলায় বললেন বুগেদি, আমি কিছুতেই ওকে ছাড়বো না, শেষ দেখে ছাড়বো আমি এর। তারপর ওদের দিকে তাকিয়ে বজ্রগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ওকে টিম, আমাদের টার্গেট এই করিডোরের শেষে ওই দরজার ওপারে। আমরা 4 জন একসাথে ঢুকবো। মেজর, তুমি আর ভিনসেন্ট ডান দিক থেকে, আমি আর নিশান্ত বাঁ দিক থেকে। মেশিন গানের গুলি চেক করে নাও। প্রত্যেকের কাছে 2টো করে গ্রেনেড রয়েছে, আর আমার কাছে এটা। বলে ব্যাগ থেকে বের করে আনলেন একটা কাঁচের বল। তার ভিতর থেকে বেরিয়ে আসা কমলা আভা ছড়িয়ে পড়ল সবার মুখে। অ্যাম্বার গ্রেনেড, সহজে পাওয়া যায় না এগুলো। দিনকা জানে এই মিশনের জন্য এগুলো ব্যক্তিগত ঝুঁকিতে আনিয়েছে বুগেদি। এর একটা গোটা শহরকে জ্বালিয়ে ফেলতে পারে। কোনো বিস্ফোরণ নয়, শুধু হলুদ আগুনে ঝলসে যাবে ইট, কাঠ, পাথর, সব কিছু। কিন্তু দিনকা এটাও জানে যে এতে কোনো লাভ নেই। এরা রক্তবীজের দল, একটাও বেঁচে থাকলে এদের দল আবার জন্ম নেয় সেখান থেকে। ডিঙ্কা, ওর দিকে তাকিয়ে আদেশের সুরে বলে চললেন বুগেদি, তুমি রেডি? দিনকা নিজের কোমরে পিঠে বাঁধা সব অস্ত্রগুলোয়
ঘুমিয়ে পড়লি নাকি? গত 5 মিনিটের নিস্তব্ধতা কাটিয়ে মৃদু গলায় বলে উঠল ছেলেটা। চুপ করবি একটু? একটু বিরক্ত হয়ে বলে মেয়েটা। বলে ধনুকের ছিলাটাকে টান টান করে টেনে আনলো নাকের কাছে। এক দৃষ্টে তাকিয়ে আছে হরিণটার দিকে। দেখ, তোর দ্বারা হবে না। কি যদি দুটো হাতে দুটো পানি ঘরে ফিরতে চাস তাহলে মুখটা বন্ধ রাখ একটু। মাটি থেকে কিন্তু অনেকটাই উঁচুতে আছিস। উমিন জিজ্ঞেস করলে আমি বলবো তোমার ছেলে পা ফসকে পড়ে গেছিল। ঠান্ডা নির্লিপ্ত কণ্ঠে বলল মেয়েটা। ভয়ে হাত পা পেটের মধ্যে সেঁধিয়ে আসে ওয়াইকির। সেই 5 বছর বয়স থেকে সে দেখে আসছে হেলিনকে। আজ দুজনের বয়সই 22-23 হতে চলল। এই বছরের পরিচয়ে ও নিশ্চিত যে হেলিন এরপর আর বলবে না। সোজা এক ধাক্কায় ফেলে দেবে গাছ থেকে। মোটা গাছের ডালটা ভালো করে চেপে ধরে বসল সে। সাধে কি আর এত বছর পরেও মনের কথাটা বলে উঠতে পারছে না মেয়েটাকে? ওদের গোটা গ্রাম জানে, হেলিনের মা জানে, বাবা জানে, উমিন মানে ওদের গ্রামের প্রধান আর ওয়াইকির বাবা তিনিও জানেন। জানে না খালি এই মেয়েটা। জানে না, না ছাই, সব জানে, জেনেও পাত্তা দেয় না। মনে মনে ভাবে ওয়াইকি। আর চোখে একবার তাকায় হেলিনের দিকে। কালো আবলুস গাছের মতো গায়ের রং, টান টান শরীর, পরনে হরিণের ছালের তৈরি 2 টুকরো কাপড়। হেলিন এখনো এক দৃষ্টে তাকিয়ে আছে হরিণটার দিকে। একটা চোখ বোঝা, আর একটা চোখ ঘেঁষে রয়েছে তীর বরাবর। শরীরের প্রত্যেকটা পেশি অস্পষ্টভাবে হলেও ফুটে উঠেছে। ভারী ভালো লাগে তার মেয়েটাকে। এত মন দিয়ে যদি হরিণগুলো লক্ষ্য করতিস তাহলে আমার আর এত চিন্তা থাকতো না। শিকারের দিক থেকে চোখ না সরিয়েই একরকম ভাবলেশহীন গলায় কথাগুলো বলে হেলিন। লজ্জায় 2 কান লাল হয়ে ওঠে ওয়াইকির। মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে। মাটি থেকে 20 ফুট উপরে গাছের গুঁড়িটাতে হেলান দিয়ে বসে সে। জুলু জুলু চোখে তাকিয়ে নেয় একবার চারপাশটা। তাদের গ্রামটাকে ঘিরে রেখেছে এই শান্ত গাছপালার জঙ্গল। বেশ ভালো লাগে ওর এখানে আসতে। উপরের দিকে তাকিয়ে দেখে বিকেলের আলো গড়িয়ে পড়েছে গাছের পাতার ফাঁক দিয়ে। হাওয়ার দোলায় খেলা করে যাচ্ছে এখন গোটা জঙ্গলটা জুড়ে। এখনও এই গ্রহে এরকম কয়েকটা জঙ্গল অবশিষ্ট রয়েছে যাতে বাইরের মানুষের হাত পড়েনি। চোখের দৃষ্টি আরও দূরে চলে যায় ওয়াইকির। এই জঙ্গলের সীমানা শেষ হলেই আরও একটা জঙ্গল, তবে সেটা এরকম গাছপালা দিয়ে তৈরি নয়। সেই জঙ্গল ইস্পাত আর লোহা দিয়ে মোড়া। সেই আকাশে এরকম তুলোর মতো নরম মেঘ নেই, আছে খালি ঘন কালো ধোঁয়া। সেখানে পাখির ডাক নেই, আছে এক টানা ঘটাংঘট শব্দ। এইসব আগডুম বাগডুম ভাবতে ভাবতে আবার হেলিনের দিকে তাকায় ওয়াইকি। আলতো হাতে ছিলাটা ছাড়তে যাবে হেলিন, হঠাৎ হরিণটা মাথা তুলে কান খাড়া করে কি যেন দেখলো এদিক ওদিক, তারপর দিল এক ছুট। দেখলি তো, তোর জন্য। হেলিনের কথাটা শেষ হওয়ার আগেই ওর হাতটা শক্ত করে ধরল ওয়াইকি। লোকটাকে দেখেছে ও। ওদের থেকে বেশ কিছুটা দূরে মাটিতে ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসছে এক মুখ পাকা দাড়ি, কিছুটা কুঁজো ভঙ্গিতে হাঁটু মুড়ে এগিয়ে আসছে আর একটা ঝোপের দিকে। ছুরির মতো ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। হেলিনের দিকে তাকিয়ে ওর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো সেদিকে, কিন্তু তাকাতেই অবাক হয়ে গেল ওয়াইকি। বেবাক ফাঁকা জায়গাটা। কি হয়েছেটা কি? একটু বিরক্ত হয়েই প্রশ্নটা করল হেলিন। উত্তর দেওয়ার সুযোগ পেল না ওয়াইকি। গাল ঘেঁষে বেরিয়ে গেল একটা গরম হলকা। গোটা জঙ্গলটা কেঁপে উঠল গুলির আওয়াজে। ভয়ে এবং ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল সে। কিন্তু হেলিন ঠান্ডা মাথার মেয়ে। ওর হাত ধরে এক ঝটকায় নামিয়ে আনলো নিচের ডালটায়।
ততক্ষণে কিছুটা ধাতস্থ হয়েছে ওয়াইকি। এই ঘটনা নতুন কিছু নয়, জঙ্গলে পোচেরদের আনাগোনা লেগেই আছে। সাধারণত তাদের বন্দুকের নিশানায় জঙ্গলের জন্তু জানোয়ার থাকলেও অনেক সময়ই জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে পাওয়া গেছে ওদেরই গ্রামের মানুষদের মৃতদেহ, গুলি বেঁধা অবস্থায়। ওরা দুজনে গাছের এ ডাল থেকে ও ডালে লাফিয়ে নেমে এলো নিচে, আর মাটিতে পা দিতেই আর একটা গুলি এসে লাগলো গাছের গুঁড়িটায়। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়াতে শুরু করলো ওরা দুজনে। ওরা যত ভালো শিকারী হোক, গুলির বিরুদ্ধে যে ওদের এই সাধারণ তীরধনুক কাজে আসবে না সে জ্ঞান ওদের আছে। আলো ছায়া ঘেরা জঙ্গল চিরে তীর বেগে দৌড়তে লাগলো দুজনে। এই জঙ্গল তারা নিজের হাতের তালুর মতো চেনে। এই গাছ থেকে ডাইনে বাঁক নিয়ে ওই গাছকে পেছনে ফেলে ওই সুড়ঙ্গের তলা দিয়ে ঢুকে ওরা জানে যে কিভাবে নিজেদের বাসভূমি অবধি ফিরে যেতে হয় পোচারদের নাস্তানাবুদ করে। এভাবে প্রায় 15 মিনিট দৌড়ে এক জায়গায় এসে দাঁড়ালো ওরা। একটু হাঁপ টেনে নিতে দে, যা ঘুরপাক খাইয়েছি তাতে কোনো পোচারের বাবার সাধ্য নেই। হিলিনের অসমাপ্ত কথায় ছেদ টানল আর একটা বুলেট, সোজা এসে বিঁধেছে ওর ডান হাতে। কিছুক্ষণের জন্য থেমে গেল ওয়াইকির জগৎ। চোখের সামনে দেখল হিলিনের ডান হাত ভেসে যাচ্ছে রক্তে। যন্ত্রণায় ভয়ে কুঁচকে গেছে মুখ, ঠোঁট ফেটে বেরিয়ে এলো একটা যন্ত্রণা মাখা চিৎকার। ভারসাম্য হারালো হিলিন। কোনো মতে পেছনের গাছে পিঠ ঠেকিয়ে বসে পড়ল মাটিতেই। গুলিটা তার হাত ফুঁড়ে বেরিয়ে গেছে, চোখ দুটো বুজে এসেছে অসহ্য ব্যথায়, নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। ওয়াইকি আর সামলাতে পারল না নিজেকে, চোখ ফেটে জল চলে এলো তার। হিলিনের মাথাটা দুটো হাতের মাঝে ধরে বলে উঠল, এই এই হেলিন, চোখ খোল, এই ওঠ না, দেখ একবার হিলিন। খুব কষ্টে চোখ মেলে তাকালো হিলিন। কিছুটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আর একটা গুলি এসে লাগলো তাদের পায়ের থেকে 1 ফুট দূরে। ওয়াইকি বুঝে গেল এভাবে আর কিছুক্ষণ থাকলে তাদের দুজনেরই আর জীবিত অবস্থায় গ্রামে ফিরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর কোনো কথা না ভেবে টেনে উঠিয়ে নিল হিলিনকে, কাঁধে ভর দিয়ে চেষ্টা করলো ওকে দাঁড় করাবার। যন্ত্রণায় কোকিয়ে উঠল হিলিন, আবার মুজে এলো চোখ। তখনও হাত বেয়ে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। টেনে নিয়ে যেতে চেষ্টা করলো ওয়াইকি, কিন্তু ব্যাপারটা যতটা কঠিন মনে হয়েছিল তার থেকেও অনেক বেশি অসম্ভব বলে মনে হচ্ছে তার এখন। কয়েক পা ফেলতে না ফেলতেই দম ফুরিয়ে এলো তার। হিলিনের পুরো শরীরের ভার এখন ওর কাঁধে। কিছুটা এভাবে হেঁটে এসে একটা গাছের গায়ে হেলান দিয়ে বসলো দুজনে। জায়গাটা কিছুটা হলেও নিরাপদ, গাছপালা দিয়ে ঘেরা। নিজের জামার কিছুটা ছিঁড়ে ওয়াইকি বেঁধে দিয়েছে হিলিনের হাতের ক্ষত। কিছুটা হলেও স্বাভাবিকতা ফিরে পেয়েছে হিলিন। কান পেতে একটু শোনার চেষ্টা করলো ওয়াইকি। জঙ্গল অন্য দিনের মতোই নিশ্চুপ, কোনো আওয়াজ নেই। ব্যাপারটা অনেকক্ষণ থেকেই খটকার মতো বিঁধছিল ওয়াইকির, কিন্তু রাতের জঙ্গলের এই নিস্তব্ধতা স্বাভাবিক বলেই বোধ হয় এতক্ষণ খেয়াল হয়নি। সত্যি তো বিকেল থেকে আর কোনো গুলি চলেনি। সাধারণত পোচারদের নিশানায় থাকে জঙ্গলের বনের অসহায় পশুরা, কিন্তু বিকেল থেকেই যতগুলো গুলি চলেছে তার একটাও কোনো জন্তু জানোয়ারকে উদ্দেশ্য করে নয়, বরং সবকটাই তাদের উদ্দেশ্যে। তার মানে বন্দুকের ওপারে যে আছে তার লক্ষ্য কি শুধুমাত্র তারা? মুখের ভেতরটা কিরকম শুকনো লাগছে ওয়াইকির, সব তালগোল বাকিয়ে যাচ্ছে মাথার ভিতর। কি করছিসটা কি? হিলিনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। এর মধ্যে এক হাতে ভর দিয়ে কোনোভাবে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে মেয়েটা, কিন্তু আবার টাল সামলাতে না পেরে বসে পড়ল।
অসহায়ভাবে ওর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি করে ফিরবো আমার গ্রামে? এতক্ষণে একটা কথা বুঝতে পেরেছে ওয়াইকি, এভাবে গ্রামে ফেরা সম্ভব নয়। চটপট মনে মনে একটা হিসাব কষে নিল সে। ওরা যেখানে বসে আছে সেখান থেকে কিছুটা এগোলেই মিংলাবচির গুহা। আমার কথাটা মন দিয়ে শোন, এখান থেকে একটুখানি এগোলেই মিংলাবচির গুহা। না, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওখানে যাওয়া নিষেধ। উমিন জানতে পারলে জানে মেরে দেবে আমাদের। ব্যাপারটা জানে ওয়াইকি, ওদিকে ওদের গ্রামের কেউ পা দেয় না। ওটা নাকি নিষিদ্ধ জমি। কেন তা জানে না ওরা, শুধু জানে কোনো এক প্রাচীন দেবতার পুজো হতো বহুকাল আগে। আজ প্রায় 150 বছর ওভাবেই সেই মন্দির সম্পূর্ণ ভগ্নদশায় পড়ে আছে ওই গুহার অসার অন্ধকারে। জেদ করিস না হিলিন, যেটা বলছি সেটা শোন। আমি তোকে গুহাতে পৌঁছে দিয়ে গ্রাম থেকে যেভাবেই হোক হাকিমকে ডেকে নিয়ে আসবো, তারপর যা হবে দেখা যাবে। না, তুই যাস না কোথাও। ওর বাঁ হাতটা আঁকড়ে ধরে আকুতি করল হিলিন। ওয়াইকি হাত রাখল ওর কাঁধে। ফুঁপিয়ে কেঁদে উঠল মেয়েটা, ধরা গলায় বলল, যাস না কোথাও ওয়াইকি। বুকটা কেঁপে উঠল ওয়াইকির। গলার স্বরটা একটু নরম করে বলল, হিলিন যে এই গলিগুলো চালাচ্ছে সে কিন্তু কোনো সাধারণ প্রচার না। সে কোনো বাঘ বা হাতি শিকার করতে আসেনি। হিলিন এবার আতঙ্কিত চোখে উপলব্ধি করলো ব্যাপারটা। ওয়াইকি বলে চলল, আপাতত আমাদের এখান থেকে বেরোতেই হবে হিলিন। আর বেশি রক্ত বেরোলে তুই জ্ঞান হারাবি। লোকটা কিন্তু এখনো ওত পেতে বসে আছে, আর সেই ধৈর্যর কতক্ষণ থাকবে তা কিন্তু আমি জানি না। কিছুক্ষণের মধ্যে এখানে এসে পড়ার আগে চল চল, আমরা এই গাছগুলোকে আড়াল করে চল পালাই। ওই গুহায় গিয়ে আশ্রয় নি, তারপরে দেখা যাবে। কথাটা পছন্দ না হলেও হিলিন বাস্তবটা বোঝে। ও জানে এই মুহূর্তে ওদের বাঁচার এটাই একমাত্র উপায়। একটা হ্যাঁ সূচক মাথা নাড়ল সে। অন্ধকারের মধ্যে হামাগুড়ি দিয়ে বেরোতেই ওয়াইকির কান ছুঁয়ে বেরিয়ে গেল গুলিটা। ব্যাস, আর এক মুহূর্তও দেরি না করে হিলিনের হাতটা কাঁধের উপর দিয়ে গলিয়ে নিল সে। তারপর যতটা তাড়াতাড়ি সম্ভব এগোতে শুরু করলো গুহার দিকে। বিগত 5 মিনিটের মধ্যে যা যা ঘটে গেছে তার সাথে তাদের পরিকল্পনা বা কল্পনার একটা বর্ণ মিলিয়ে উঠতে পারছে না দিনকা। ওরা প্রত্যেকে নিজেদের অস্ত্র নিয়ে নিঃশব্দে পেরিয়ে এসেছিল ওই অন্ধকার করিডোরটা। অদ্ভুতভাবে একটা ড্রয়ারও তাদের পথে বাধা দিতে আসেনি। করিডোরের বিশাল দরজাটার কাছে পৌঁছে বুগেটি চোখের ইশারায় তাদের টর্চ নিভিয়ে দিতে বললেন। চোখ অন্ধকারে একটু সয়ে এলে চাপা গলায় নির্দেশ দিলেন দরজাটা খোলার। বিশাল আকার দরজা 3 জনের চেষ্টায় খুলে যায় হাট করে। ভেতরে পা দিতেই বুনো গন্ধটা ঝাপটা মারে ওদের নাকে। গন্ধটা অদ্ভুত, যেন কেউ 2 হাতে ল্যাভেন্ডার আর ইউক্যালিপটাস গাছের পাতা ঘষে চেপে ধরেছে তাদের নাকে। অদ্ভুত একটা মাদকতা খেলে যায় তাদের সারা শরীরে। এতক্ষণ ওরা যে পথে এসেছিল তা অন্ধকারই ছিল, কিন্তু এই ঘরটা যেন আরও অন্ধকার। আর ঢুকতেই মনে হলো একটা জমাট বাঁধা কালো যেন বসে রয়েছে ঘরটার ঠিক মাঝখানে। পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে তারা অনুমান করার চেষ্টা করে ওই সেই জমাট অন্ধকারটার নড়াচড়া। স্থির হয়ে রয়েছে সেটাও। জেনারেলের চাপা গলার নির্দেশে পরপর জ্বলে ওঠে তাদের টর্চগুলো। সব কটা আলোর রেখা কেন্দ্রীভূত হলো ঘরের মাঝখানটায়।
কিন্তু চোখের সামনে পর পর যা ঘটল তা অদ্ভুত, অবাস্তব এবং ভয়ঙ্কর। ঘরের মাঝখানে একটা কাঠের তৈরি নারী মূর্তি বসে রয়েছে একটা কাটা গাছের গুঁড়ির ওপর। হাঁটু দুটোর ওপর দু হাতের কনুই ভর দিয়ে থুতনিটা রেখেছে দুই হাতের তালুর ওপর। ওরা আর একটু এগিয়ে গেল মূর্তিটার দিকে। প্রত্যেকের হাতের সতর্ক আঙুল ট্রিগারে। অবাক হয়ে দেখল কাঠের মূর্তিটা ঠিক মিউজিয়াম বা প্রাসাদে সাজিয়ে রাখার মতো মসৃণ পালিশ করা নয়, বরং গাছের গুঁড়ির মতো খড়খড়ে, অমসৃণ, ফাটা ফাটা। মূর্তিটার সারা শরীর জুড়ে ছড়িয়ে রয়েছে অজস্র ডালপালা, কোনোটা সরু, কোনোটা মোটা। মাথা থেকে চুলের বদলে নেমেছে একগুচ্ছ লতা পাতা। শুধু তাই নয়, দেহটাও যেন শিকড় বাকড় দিয়ে জুড়ে আছে, যে গাছের গুঁড়িটার উপর বসে রয়েছে মূর্তিটা তার সাথে। হঠাৎ একটা মর্মর শব্দে চমকে উঠল তিনকাদের দলটা। হাতে ধরা কাঁপা কাঁপা আলোয় তারা দেখতে পেল মূর্তিটা নড়ছে অল্প অল্প। দুহাত পিছিয়ে এলো ওরা। মূর্তিটা একটা যান্ত্রিক ধীর গতিতে মুখ ফেরালো ওদের দিকে। লতা পাতায় মোড়া মুখটার দিকে তাকালেই রক্ত জল হয়ে আসে দিনকার। বুঝতে পারে হাত পাগুলো মস্তিষ্কের সামান্যতম নির্দেশটুকুও মানতে অস্বীকার করছে। মূর্তিটা কালো স্থির চোখে তাকিয়ে আছে তাদের দিকে, একটা অদ্ভুত নির্লিপ্ত দৃষ্টি। চোখে কোনো মনি নেই, তবু যেন ওর মনে হলো ওরা ওরই দিকে অপলক তাকিয়ে আছে। সে চোখের চাহনিতে আছে এক অমোঘ আকর্ষণ, যা থেকে সে চোখ ফেরাতে পারছে না। হাজার স্মৃতি এসে ভিড় করছে চোখের সামনে। গলার কাছটা দলা পাকিয়ে আসছে কিছু একটা। খুব ধীরে ধীরে উঠে দাঁড়ায় মূর্তিটা। গুঁড়িটার সাথে সংযোগগুলো ছিঁড়ে আসে মটমট শব্দে। হঠাৎ কোথা থেকে যেন ভেসে আসছে একটা হালকা সুরেলা শীষের আওয়াজ। ওরা বুঝতে পারে যে সামান্যতম নিয়ন্ত্রণটুকু ছিল তাদের শরীরের উপর, তা হারিয়েছে তারা। শিথিল হয়ে আসছে হাত, নেমে আসছে বন্দুক, নেমে আসছে হাতে ধরা টর্চ। আলোর বৃত্তগুলো আস্তে আস্তে এসে জমা হয় সবার নিজেদের পায়ের কাছে। আবার নেমে আসে অন্ধকার, আর ঘরটাকে সেই নিকষ অন্ধকারটা গ্রাস করে নিতেই সেই সম্মোহিত মুহূর্তেও দিনকা শুনতে পায় ঘর ছোড়া মর্মর মটমট আওয়াজ। যেন মুহূর্তের মধ্যে কতগুলো শাখা উপশাখা শিরার মতো ছড়িয়ে পড়ছে তাদের চারিদিকে। সেই হালকা শীষের শব্দ তখনও থামেনি। আরামে বুঝে আসে চোখ, বুঝতে পারে ধীরে ধীরে পাশ থেকে নিভে আসছে টর্চের আলোগুলো। আচমকা গুলির আওয়াজ ঘোর ভেঙে দেয়। মেজর, বি স্টেডি! চিৎকার ভেসে আসে জেনারেলের বজ্রগম্ভীর কণ্ঠে। চোখ মেলে দেখে জেনারেল এগিয়ে যাচ্ছে সেই মূর্তিটার দিকে। হাতের বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে কাঠের দেহটা। শীষের শব্দটা আর শোনা যাচ্ছে না। বাকি সঙ্গীদের খুঁজতে এপাশে ওপাশে টর্চ ঘুরিয়েও কোনো মানুষের চিহ্ন মাত্র পায় না দিনকার। শুধু দুপাশে দাঁড়িয়ে রয়েছে ডালপালায় মোড়া দুটো বিকৃত অবয়ব, ঠিক যেন দুটো গাছ। গুঁড়ি থেকে বেরিয়ে এসেছে দুটো করে ডাল, আর যেন কেউ আসরিক শক্তিতে অস্বাভাবিকভাবে মুচড়ে দিয়েছে গাছ দুটোকে। তখনও জেনারেল একের পর এক ক্লিপ উজাড় করে দিচ্ছে মূর্তিটার ওপর। ডেঙ্কাও তুলে ধরল তার মেশিন গান। ছিন্ন ভিন্ন করে দিতে লাগলো কাঠের মূর্তিটাকে।
গুলির আঘাতে ছিটকে যেতে লাগলো ভাঙা কাঠের টুকরো। একটা সময় পর ওরা থামলো দুজনেই। অবিশ্বাস্য চোখে দেখল মূর্তিটা তখনও অবিচল দাঁড়িয়ে রয়েছে এক জায়গায়। কিন্তু ধীরে ধীরে তাদের অবিশ্বাস পাল্টে যেতে লাগলো আতঙ্কে। দেখল আস্তে আস্তে বুঝে আসছে মূর্তিটার গায়ের টাটকা ক্ষতগুলো ঢেকে যাচ্ছে লতা পাতায়। আবার বন্দুকটা তুলতে গেলেন বুগাতি, কিন্তু সে সুযোগ আর পেলেন না। নিমেষের মধ্যে দেওয়াল আর মাটি থেকে অজস্র সুরের মতো শাখা প্রশাখা এসে জড়িয়ে ধরল তাকে। হাত পা বেঁধে ফেলল অজস্র শেকলের মতো শক্ত ডালপালা দিয়ে। ছটফট করতে লাগলেন জেনারেল বুগাতি। চেষ্টা করতে লাগলেন এক আসরিক শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে, কিন্তু সেটাই বা কতক্ষণ। ছুরিটা হাতের মুঠোয় ধরে ছুটে গেল দিনকা সেদিকে। কাটার চেষ্টা করে যেতে লাগলো সেই নারকীয় পাশ, কিন্তু একটা কাটলে তার জায়গা নিয়ে নেয় আরও 5টা। ক্রমশ শক্তি হারাতে থাকে ভূগতির দেহ। মেজর, প্রোটোকল আলফা B6। হিস হিসে গলায় বলে ওঠে বুগদি। ছুরি ধরা হাতটা থেমে যায় দিনকার। একবার বুগতির দিকে আর একবার মূর্তিটার দিকে তাকিয়ে দেখে। মূর্তিটা এখনো স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। জেনারেলের দিকে যেন কোনো ভ্রুক্ষেপই নেই। জেনারেল, আমি পারবো না। ভাঙা গলায় বলে ওঠে দিনকা। হ্যাঁ, আপনি জানেন এটা অসম্ভব। হ্যাঁ, আপনি জানেন আর যেই পারুক আমি পারবো না। ডালপালাগুলো আরও শক্ত করে জড়িয়ে ধরে বুগদিকে। যন্ত্রণায় কুঁচকে আসে তার মুখ। গলা থেকে বেরিয়ে আসে অস্ফুট আর্তনাদ। ইটস অ্যান অর্ডার। হঠাৎ তিনকা লক্ষ্য করল একটা হালকা কমলা আভা ছড়িয়ে পড়ছে তার চারদিকে। নিচে তাকিয়ে বুঝতে পারল জেনারেল কোনো এক অবিশ্বাস্য উপায়ে হাতের মুঠোয় বের করে এনেছে একটা অ্যাম্বার গ্রেনেড। কোনোভাবে গ্রেনেডের ট্রিগারটায় চাপ দেয় সে, আর নিমেষের মধ্যে একটা মোচড়ে ঘুরে যায় বুগতির ঘাটটা। মাথা শিথিল হয়ে ঝুলে পড়ে পিছনে। হাত থেকে গড়িয়ে পড়ে সেই আগুনের গোলকটা। আর এক মুহূর্তও নষ্ট করে না দিনকা। আর বড় জোর 30 সেকেন্ড সময় আছে তার হাতে। পিছন ফিরে দৌড়াতে থাকে ঘরের বাইরের করিডোরের উদ্দেশ্যে। যেভাবেই হোক বেরোতে হবে তাকে এখান থেকে। অন্ধকার করিডোরে এসে পৌঁছাতেই আবার সাইরেনের আওয়াজ কানে আসে তার। চোখে পড়ে করিডোরের উল্টো দিকে কাঁচের জানলাটা। দৌড়াতে থাকে ওটা লক্ষ্য করে। পেছনে পেছনে প্রায় পাগলের মতো ধেয়ে আসছে সেই শাখা প্রশাখাগুলো। দেওয়ালের গা বেয়ে ছাদ ফুঁড়ে ঝাপটা মারছে চাবুকের মতো। কিন্তু সেসব নিয়ে চিন্তা বা ভয় কোনোটাই আর আসছে না দিনকার। শুধু ছুটে চলেছে সে জানলাটার উদ্দেশ্যে। এক লাফে জানলাটা ভেঙে বাইরে বেরিয়ে আসে সে। ততক্ষণে ফেটে গেছে গ্রেনেডটা। আগুনের তাপ ছড়িয়ে পড়েছে চারপাশে। পিঠের কাছে টের পায় গরম আঁচ। তারপর 5 তলা বাড়ির উচ্চতা থেকে বিনা বাধায় এর দিকে নামতে থাকে দিনটা। অভিকর্ষের অমোঘ আকর্ষণে, আতঙ্কে, উত্তেজনায় বুকের বাঁদিকে লাগানো যন্ত্রের ঘণ্টা টিপে যায় বারবার। চারিদিক ছেয়ে যায় একটা অপার্থিব সাদা আলো। চোখ বুঝে নেয় দিনটা।
গাছটাকে 3 দিক থেকে ঘিরে রয়েছে 3টে আধ ভাঙা দেওয়াল। দূর থেকে এটাকেই ঘর বলে মনে হয়েছিল তাদের। ওয়াইকি সাবধানে হিলিনকে বসালো গাছের গোড়ায়। রক্তশূন্য মুখে শুকনো ঠোঁট নড়াচড়া করছে ওর। কানের কাছে মুখ এনে বুঝতে পারল যে বিড়বিড় করে প্রলাপ বকে চলেছে হিলিন। এবার বেরোতেই হবে ওয়াইকিকে, ডেকে আনতে হবে হাকিমকে, না হলে কিছুতেই বাঁচানো যাবে না মেয়েটাকে। কিন্তু মেয়েটা যে কিছুতেই ওকে ছাড়তে চাইছে না, খামচে ধরে আছে একটা হাত। হাতটা ছাড়িয়ে উঠে দাঁড়ালো ওয়াইকি। যেতেই হবে ওকে। দৌড়ে পালাতে গেল গুহাটার খোলা মুখের দিকে। হঠাৎ আটকে গেল ওয়াইকির পা দুটো। কানে ভেসে এলো একটা অদ্ভুত শিসের সুর। তার পেছন থেকে ধীরে ধীরে সেই সুরের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে সারা গুহায়। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো হিলিনের দিকে। অন্ধকারের মধ্যেও সে বুঝতে পারছে উঠে দাঁড়িয়েছে মেয়েটা। শিসের সুরে দুলে উঠছে তার সারা শরীর। ভয়ে দুশ্চিন্তায় স্থির পা দুটোকে টেনে গাছটার দিকে নিয়ে গেল ওয়াইকি। বুঝল শিসটা হিলিনে দিচ্ছে, কিন্তু ঠোঁট নড়ছে না একটুও, বরং ওর ভিতর থেকে যেন আসছে আওয়াজটা। বিস্ময়ে কাঠ হয়ে সে দেখল যন্ত্রণা সম্পূর্ণ উপেক্ষা করে হিলিনের হাতটা উঠে এলো গুঁড়ির ওপর। তারপর আদর করে বুলাতে লাগলো সেটার গায়ে। হঠাৎ থেমে গেল সেই শিসের শব্দ। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। তারপর এক অদ্ভুত কণ্ঠে, অজানা ভাষায়, অচেনা উচ্চারণে চিৎকার করে হিলিন বলতে লাগলো কতগুলো শব্দ, ইনিয়ে বেনিয়ে সুর করে করে। ওর হাতের স্পর্শ ঘুরে বেড়াতে লাগলো গাছের গুঁড়ির ওপর, আর তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে লাগলো সেই চিৎকার। হিলিন! চিৎকার করে ওয়াইকি ছুটে গেল ওর দিকে, কিন্তু একটু এগোতেই যেন প্রচণ্ড বিদ্যুতের ঝটকায় ছিটকে এলো। 4 হাত দূরে গাছটার গোড়ায় দাঁড়িয়ে রয়েছে হিলিন। একইভাবে দুলে দুলে আউড়ে যাচ্ছে শব্দগুলো। আবার উঠে এগোতে লাগলো ওয়াইকি। আবার অনুভব করলো সেই তীব্র যন্ত্রণা। সরে এলো সে। ওর আর হিলিনের মাঝখানে যেন কেউ একটা অদৃশ্য বিদ্যুতের দেওয়াল তুলে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে গুলিটা এসে বিঁধল হিলিনের বুকের ঠিক বাঁ দিকে। মুহূর্তের মধ্যে থেমে গেল সব কিছু। সেই চিৎকার, সেই অদ্ভুত ভাষার মন্ত্রপাঠ, শিসের শব্দ। থেমে গেল ওয়াইকির পৃথিবী। হিলিনের নিথর দেহটা লুটিয়ে পড়ল গাছের গোড়ায়। চাঁদের আলোয় বুঝতে পারল একটা চকচকে তরল ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মাটির ওপর। নিস্তব্ধতা ভেঙে একটা অব্যক্ত চিৎকার বেরিয়ে এলো ওয়াইকির গলা থেকে। কাঁপতে লাগলো ওর শরীর। চকিতে মাথা ঘুরিয়ে তাকালো পিছনের গুহার মুখের দিকে। একটা লম্বা বন্দুকের নল কাঁধের ওপর রেখে দাঁড়িয়ে আছে বুড়ো লোকটা। বিদ্যুতের গতিতে ছুটে গেল সে সেদিকে। তারপর এক লহমায় মাটিতে পেরে ফেললো লোকটাকে। ছিটকে পড়লো তার হাতের বন্দুক। তারপর তার বুকের উপর উঠে নির্মম হাতের মুঠো বারবার নেমে আসতে লাগলো বুড়োটার মুখ লক্ষ্য করে। শিরগুলো বাধা দেওয়ার অহেতুক চেষ্টা করলো, কিন্তু থামলো না ওয়াইকি। বুড়োটার ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এলো ঘুষির চোটে। এতক্ষণে পূর্ণিমার কড়া চাঁদের আলো ছাদের অজস্র ফাঁক ফোঁকর দিয়ে ঢুকে পড়েছে গুহায়। সেই আলোয় লোকটার গলার কাছে চকচকে কিছু চোখে পড়তেই একটু থমকে গেল ওয়াইকি। আর এই সামান্য অপ্রস্তুতির সুযোগটা নেয় বুড়োটা। ওয়াইকিকে ছিটকে ফেলে দৌড়ে হিলিনের পড়ে থাকা দেহটার দিকে ছুটে গেল সে। কিন্তু সুযোগ দিতে রাজি নয় ওয়াইকি। গোড়ালি ধরে এক টান দিতেই লোকটা মুখ থুবড়ে পড়ল মাটিতে। ওয়াইকির কেন জানি না মনে হলো এই সব কিছুর ব্যাখ্যা এই বুড়োটা জানে। বুড়োটাকে মাটি থেকে তুলে গুহার দেওয়ালে ঠেসে ধরল ওয়াইকি। আর নয়, সব জানতে হবে ওকে।
কেন পিছু করছিলি আমাদের? কেন মারলি ওকে? বুড়োটার মুখের খুব কাছাকাছি এনে চিৎকার করে জানতে চাইল সে। সব পাটে একটা থাপ্পড় কষালো তার গালে। বল, কি জানিস তুই? কে তুই? কি বলেছিল ও? বুড়োটার বয়স প্রায় ৮০ কি ৯০। অন্য সময় হলে ওয়াইকির মায়া হতো, কিন্তু আজ ও নিরুপায়। বুড়োটার গায়ে একটা অদ্ভুত ছেঁড়া খোঁড়া মিলিটারি পোশাক। ওর মাথা নুইয়ে পড়েছে বুকের কাছে, মুখ থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। অল্প নড়ে উঠল বুড়োটার ঠোঁট দুটো। ওয়াইকি কানের কাছে মুখ নিয়ে যেতে শুনতে পেল অস্ফুট ঘরঘরে স্বরে বুড়োটা বলে চলেছে, চাঁদের আলো এসে পড়েছে লোকটার মুখের ওপর। রক্ত মাখা মুখটা চকচক করছে, ভয়ঙ্কর লাগছে দেখতে। চোয়ালটা শক্ত করে চেপে মুখটা তুলে ধরল ওয়াইকি। দাঁতে দাঁত চেপে বলল, কিসের অভিশাপ? বল, কি বলছে ও? রক্ত মাখা দাঁতগুলো বের করে ওয়াইকির দিকে তাকিয়ে লোকটা বলল, মন কাতিয়া, মন কাতিয়া, মন কাতিয়া, মন কাতিয়ার অভিশাপ। চমকে উঠল ওয়াইকি। এই নামটা ও জানে, শুধু ওদের নয়, এই মুহূর্তে লোহালক্ষর মোড়া এই পৃথিবীতে যে কয়েকটা গ্রাম আর তাদের উপজাতিরা সবুজের চিহ্নটুকু ধরে রেখেছে, তাদের সবার আদিমতম দেবতা বনকাতিয়া। কিন্তু সে বড় একটা অবশ ভাব। দু হাতে পা চেপে কিছুটা পিছিয়ে এলো সে। তারপর অসাড় পা দুটোয় শরীরের ভার রাখতে না পেরে হাঁটু মুড়ে বসে পড়ল মাটিতে। বুড়োটা উঠে দাঁড়িয়েছে, ঝুঁকে পড়েছে ওর ওপরে। আর তখনই চাঁদের
নির্মম খেলাটার জন্য প্রতিবার খুইয়েছি জীবনের 10টা করে বছর। 10টা বছর। কিন্তু তুমি কে? বিস্ময় মেশানো কথাগুলো কোনো মতে বেরিয়ে এলো ওয়াইকির গলা থেকে, কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ না করে মাটির দিকে তাকিয়ে বিড়বিড় করে নিজের মনেই বলে চলল লোকটা। আজ থেকে 66 বছর আগে, আমার জীবনের 66 বছর আগে আমি আর হিলিন ঢুকে পড়ি এই গুহায়। এই রাক্ষসে গাছটা। আচমকা ওদের পিছনের গাছটার দিকে আঙুল তুলে চিৎকার করে বলে ওঠে লোকটা। আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। নিয়েই নিল, তারপর নিয়েই নিল আমার হিলিনকে। ওয়াইকির বুকের কাছটা খামচে ধরল একটা কষ্ট, কিন্তু এখনো বিশ্বাস করতে পারছে না। ও জিজ্ঞেস করলো, কিন্তু তুমি কে? লোকটা চকিতে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে এগিয়ে এলো ওয়াইকির দিকে। ওর মুখের খুব কাছে নিয়ে এলো নিজের মুখটা, তারপর সুর করে বলে উঠল, কেন চিনতে পারছিস না? ভালো করে দেখ, দেখ, আমি তো তুই রে। আজ থেকে 66 বছর পরের তুই। তারপর হঠাৎ করুণ সুরে বলল, জানিস, আমি হারিয়ে গিয়েছিলাম ভয় পেয়ে। বড্ড ভালোবাসতাম রে মেয়েটাকে, বড্ড ভালোবাসতাম। কিন্তু ওই ওই ভয়ঙ্কর রূপ দেখে সব এমন তালগোল পাকিয়ে গিয়েছিল। পালিয়ে গিয়েছিলাম, ডাকতে গিয়েছিলাম মুমিনকে, কিন্তু ফিরে এসে দেখলাম সব শেষ। হেলিন আর নেই, কাজটাও নেই। তার বদলে দাঁড়িয়ে আছে একটা গাছের মতন দেখতে মানুষ। ফোন কাতিয়া, ফোন কাতিয়া। কথাগুলো বলে ডুকরে কেঁদে উঠল লোকটা। একটা ঘোরের মধ্যে বসে যেন সবকিছু দেখে যাচ্ছে ওয়াইকি। লোকটা হঠাৎ চুপ করে গেল, এগিয়ে গেল ওয়াইকিকে অতিক্রম করে গাছটার দিকে। তখনও গোড়ায় লুটিয়ে পড়ে আছে ইলিনের শরীরটা। আর তারপর আর গোটা গ্রামটা খেয়ে ফেলল। সবাই কেটে নিল নিজের দলে। তারপর আর সামলাতে পারল না নিজেকে ওয়াইকি। চোখ ফেটে জল বেরিয়ে এলো, চিৎকার করে বলে উঠল, আমি অনেক চেষ্টা করেছি, শেষ 50 বছরে বারবার চেষ্টা করছি, বারবার। কখনো এই গুহাটাকে ধ্বংস করার,
কখনো হিলিনকে আটকাবার, কিন্তু নিয়তিকে আমি খণ্ডাতে পারিনি। আজ না হলে আজ থেকে কয়েক মাস পর হিলিন আবার খুঁজে পেয়েছে এই গুহা, এই গাছ। একটু থেমে বলল, না না, এই গাছটাই খুঁজে নিয়েছে হিলিনকে। আর তারপর সারা পৃথিবীতে আবার ছড়িয়ে পড়েছে সেই একই অভিশাপ। ভবিষ্যৎ বদলাতে পারিনি আমি। কিন্তু 66 বছর আমি, তুমি কিভাবে? তুমি হয়তো এখনো জানো না। ঠান্ডা কঠিন গলায় লোকটা বলে উঠল, কিন্তু আমরা সময়ের সামনে পিছনে যাত্রা করতে শিখে গেছিলাম অনেক দিন আগেই। তবে প্রতি যাত্রার শেষে সময় আমাদের কাছ থেকে কেড়ে নেয় জীবনের 10টা করে বছর। প্রথমবার হিলিনকে, নিজের গ্রামকে ওই অবস্থায় দেখার পর আমি প্রাণের ভয়ে পালিয়ে যাই এখান থেকে। তারপর খুঁজতে থাকি এই দানবকে পৃথিবী থেকে মুছে ফেলার উপায়। 16 বছর ধরে ট্রেনিং নিই মিলিটারিতে। নিজের বুকে লাগানো ধাতুর পাতটায় আঙুল বুলালো সে। আমরা গোটা পৃথিবীতে ধাওয়া করে গেছি হিলিনের শরীরে বাস বার চেষ্টা করেও পারিনি। প্রতিবার খুইয়েছি নিজের জীবনের 10টা করে বছর। আর তারপর আমি বুঝতে পারি বুনকাতিয়া বা হিলিনকে আলাদা করা সম্ভব নয়। ওদের একসাথে শেষ করতে হবে। ওদের এক হওয়ার সময়। তাই জন্যেই তোমাদেরকে তাড়িয়ে নিয়ে আসি এইখানে। এটা আমার শেষ সুযোগ ছিল। তারপর গাছটার দিকে ফিরে চিৎকার করে বলল, দেখ 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 দেখ, আমি পেরেছি। এই অভিশাপ নিয়ে তুই ফিরতে পারবি না পৃথিবীতে। হঠাৎই সেই হাসির শব্দ ছাপিয়ে ভেসে এলো একটা তীক্ষ্ণ শিসের সুর। দুজোড়া চোখ অবাক হয়ে দেখল উঠে বসেছে ইলিনের মৃতদেহ। আর চাঁদের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে ওর দেহ থেকে ধীরে ধীরে উপরের দিকে ভেসে উঠছে একটা চাপ বাঁধা অন্ধকার। উঠে দাঁড়িয়েছে ইলিন, মাথা ঝুঁকে আছে বুকের ওপর, আর শরীরটা দুলছে শিসের সুরে।
ঠিক যেন একটা দড়ি বাঁধা পুতুলের মতো ওকে নাচাচ্ছে ওই ওপরের চাক বাঁধা অন্ধকারটা। আস্তে আস্তে মাথাটা তুলল ইলিন, তাকালো ওদের দিকে। তারপর সেই অজানা অচেনা অপার্থিব উচ্চারণে আউড়ে চলল এক আদিম অভিশাপ। ধীরে ধীরে পাল্টে যেতে লাগলো ইলিনের শরীর। লতায় পাতায় মুড়ে যেতে লাগলো সেটা, এক হয়ে যেতে লাগলো ওই প্রকাণ্ড গাছটার সাথে। গোড়া থেকে নড়ে উঠল গাছটা, কেঁপে উঠল গুহার মাটি। একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াইকির দিকে তাকালো লোকটা, চোখে একরাশ যন্ত্রণা। এগিয়ে এলো ওর দিকে। এতক্ষণে নিজের নিম্নাংশে সার পেতে শুরু করেছে ওয়াইকি। চেষ্টা করলো পেছন ঘুরে পালানোর, কিন্তু কলার খামচে ধরেছে লোকটা। এটাই আমার শেষ সুযোগ। এই রক্তবীজের গোড়া এখনো ছড়ায়নি, এখনই নির্মূল করতে হবে একে। ঠান্ডা গলায় বলল ওর সামনে দাঁড়ানো এক বৃদ্ধ ওয়াইকি। যন্ত্রণায় দুঃখে আক্ষেপে জর্জরিত যার মুখ। তারপর ওর হাতে ধরিয়ে দিল একটা বোতাম। তাতে চাপ দিতেই একটা টিক টিক আওয়াজ শুরু হলো। এটা তোমার ভবিষ্যৎ নয় ওয়াইকি, তোমার জন্য ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে। তারপর পকেট থেকে বের করে আনলো একটা কাঁচের বল। কমলা রঙের আলো ছড়িয়ে পড়তে লাগলো সেটা থেকে। সেটা হাতে নিয়ে ক্লান্ত পায়ে এগিয়ে চলল লোকটা গাছের দিকে। তখনও গুহা গম গম করছে সেই প্রাচীন উচ্চারণে। লোকটা ছুঁল সেই অদৃশ্য দেওয়াল। মুখ কুঁচকে গেল যন্ত্রণায়, কিন্তু তবুও পিছিয়ে এলো না। অসহ্য যন্ত্রণাকে উপেক্ষা করে প্রায় ভেদ করে ফেলল দেওয়ালটা। গুহার দেওয়াল জুড়ে ছড়িয়ে পড়ল একটা কমলা আভা। ওয়াইকির হাতে ধরা বোতামের টিক টিক ধ্বনি দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠল। চারিদিক ভরে গেল একটা অদ্ভুত সাদা আলো। চারিদিকের আলো সইয়ে চোখ মেলে ওয়াইকি সামনে দেখতে পেল এক অজানা পৃথিবী। এক বিরাট কাঁচের বাড়ির সামনে ঘাসের ওপর দাঁড়িয়ে আছে সে। হঠাৎ নিজের পেশিবহুল হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল সে। মুখে হাত দিয়ে অনুভব করলো গাল ভর্তি দাড়ি, যেন এক ধাক্কায় বয়স বেশ কিছুটা বেড়ে গেছে তার। ওয়েলকাম ওয়াইকি দিঙ্কা। পেছন ঘুরতেই দেখতে পেল একটা মিলিটারি ভ্যান থেকে নেমে তার দিকে এগিয়ে আসছে সুঠাম চেহারার একজন মহিলা। ওয়েলকাম টু দি ইয়ার অফ 2155। হাত বাড়িয়ে দিল ওর দিকে। আমি জেনারেল দিমিত্রি বুগাতি। সেদিন রাত্রে ওয়াইকি আর ইলিনকে খুঁজতে গিয়ে জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত দৃশ্য আবিষ্কার করল গ্রামবাসীরা। জঙ্গলের মধ্যে প্রায় কয়েক ক্রোশ জায়গা পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে, আর সেই দগ্ধ ভূমির ঠিক মাঝখানে, যেখানে কাল অবধিও সেই গুহাটা ছিল, তার জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটা বিরাট আধপোড়া গাছ, যেন বাজ পড়ে জ্বলে গেছে রাতারাতি। ওদের গ্রামের উমিন এগিয়ে গেল গাছটার দিকে। কাছে যেতেই বিস্ময়ে জ্বলন্ত মশাল খসে পড়ল ওর হাত থেকে। সমস্ত গ্রামবাসী দেখল গাছের চারিদিকে সব কিছু পুড়ে খাক হয়ে গেলেও পোড়া গাছের গুঁড়ির ভেতরে বিশ্রাম নিচ্ছে একটা পূর্ণবয়স্ক মানুষের কঙ্কাল, যেন পরম আদরে বুকের খাঁচায় আশ্রয় দিয়েছে তাকে গাছটা, এক সর্বগ্রাসী আগুনের থেকে আড়াল করে।
তাহলে কেমন লাগলো আজকের গল্পটা আমাদের জানাও নিচের কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পের লিঙ্কটা শেয়ার করো, আর লাইক এবং সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু।